হ্যালো ছেলেরা, কেমন আছো? অভিষেক, প্রান্ত, নিহাত, আবিদ শাহরিয়ার, পাখিরা কোথায়? আমি 2 মিনিট দেরি হয়েছে আসতে, তাই না? নাইমুর রহমান, নাইমুর রহমান, তুমি চলে আসতে পারছো? তোমাকে লিঙ্ক দিয়েছে কে? হ্যালো, নাইমুর রহমান, তোমাকে লিঙ্ক কে দিয়েছে? মুগ্ধ, অভিষেক, আয়মান তালুকদার। আবিদকে বলছিল কেন? আমাকে বলতে সমস্যা ছিল কোথায় তোমার? তোমার মার সাথে তো কথা হয়েছে। আবিদকে বলে লিঙ্ক নেওয়ার কী দরকার ছিল? তোমার তো আবিদকে বলে লিঙ্ক নেওয়ার কোনো প্রয়োজন নাই, তুমি তো আমাকে বললেই হতো। সাদমান বাশার, আকিব জাওয়াদ। আমার এখানে তো আদিব একজন আছে, আবিদ আছে, আবিদ শাহরিয়ার। আর আছে আদিব। আচ্ছা, আমি দেখবো, চেক করে দেখবো না। আচ্ছা, সেকশানে কোনো ছেলেদের তো অন্য কাউকে লিঙ্ক দেওয়া নিষেধ। এটা তো আমি তোমাদেরকে প্রথম থেকে বলে আসছি। লিঙ্ক দিলে আমি দেবো, সবার সাথে আমার সাথে কথা হয়, আমি তাকে লিঙ্ক দেবো। নাইমুর রহমান আসতে অসুবিধা নাই, বাট তুমি আমাকে বললেই আসতে পারতে। তো অন্যের কাছে ঢুকে গিয়ে লিঙ্ক নেওয়া, ইট ইজ নট ওয়াইজ। না, তোমার মায়ের সাথে তো কথা হয়েছে, তোমার মাই তো বলছিল। এনিওয়ে, পরে দেখবো, পরে কথা বলবো, এখন না। তোমার মাকে ফোন দিতে বলো আবার। আকিব, নুসরাত, আচ্ছা নুসরাত, তোমার সাথে আমি পরে কথা বলবো, হ্যাঁ? তুমি দেখো আজকে ক্লাসটা শুরু করো। তোমার এই কোথায়, সুমাইয়া কোথায়? আমার এখানে তো ছেলেদের সাথে আমি 2টা মেয়েকে অ্যাড করেছি। ওরা হোলি ক্রসের 2জন মেয়ে, তোমাদেরই ব্যাচের। এবার তোমাদের ইয়ারেরই। ওরাই তোমাদের সাথে এখন আপাতত ক্লাস করবে। এখন অর্গানিককে ওদের দরকার ছিল, অর্গানিকটা ওরা পায়নি। বাট আমরা অর্গানিকে অ্যারোমেটিক পার্টটা শেষ করে থার্ড চ্যাপ্টারে চলে যাব। থার্ড চ্যাপ্টার, দ্যাট মিনস পরিমাণগত রসায়নে। ওরা ওইখানে ওইটাই মেইনলি করবে। তারপর আবার অর্গানিক যখন ফিরে আসবে তখন ওরা অর্গানিক আবার করবে। তোমরা যেখানে আজকে আসছো থেকে দেখো, আই থিঙ্ক তোমরা লাস্ট ক্লাসটা পেয়েছো। তোমরা গত ক্লাসটা দেখেছো, গত ক্লাসটা ভিডিও তোমরা দেখে নিয়েছো। সো আজকে ক্লাসটা করো, তারপরে আমরা অর্গানিকে তো আরও 2-1টা বা 3টা ক্লাস করব, এরপর আমরা চলে যাব থার্ড চ্যাপ্টারে। আগের পড়া ভুলে যাচ্ছ, আগে তো পড়োই না। অর্গানিক তো আগে পড়োই হয় নাই। অর্গানিক কোথায় পড়ছিলাম জানি না, বাট আমার এখানে ততক্ষণ পাও নাই তুমি। এনিওয়ে, দেখো আজকে ক্লাসটা। বাকি ছেলেরা কোথায়? চলো আমরা শুরু করি। অনলি 24 স্টুডেন্ট প্রেজেন্ট। তোমাদেরকে প্রতিদিন বলতে হয় যে লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকবা, আমার সাথে ক্লাস শুরু করবা। তারপরও দেখা যায় 50% স্টুডেন্ট অনেক সময় পাওয়া যাচ্ছে না। তৌফিকুর রহমান, জিশান। ওয়ালাইকুম আসসালাম। দেরি কেন জিশান?
ওকে, দেখো গত ক্লাসটা একটু দেখে না। গত ক্লাসে আমরা টলুইনটা শেষ করেছিলাম এবং আমি তোমাদের বলেছিলাম যে অ্যারোমেটিক যৌগের মধ্যে আমরা দুইটা পার্ট পড়বো, একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন আর একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমাদের আছে বেনজিন এবং টলুইন। অ্যাকচুয়ালি আছেই দুইটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে আমরা বেনজিন আর টলুইনকে বুঝি। টলুইন দ্যাট মিনস মিথাইল বেনজিন, কিন্তু ইথাইল বেনজিন, প্রোপাইল বেনজিন অলসো অ্যারোমেটিক হাইড্রোকার্বন, বাট ওগুলো আমাদের সিলেবাসে নেই। টলুইনের প্রপার্টি জানা মানে ইথাইল বেনজিন, প্রোপাইল বেনজিনের প্রপার্টি আমাদের জানা হয়ে যায়, কিন্তু আমাদের সিলেবাসে অ্যাকচুয়ালি বেনজিন এবং টলুইন ও বেনজিনের প্রপার্টি যেগুলো আমরা অলরেডি শেষ করেছি। আমি গত ক্লাসে মনে তোমাদের নিচে লিখে দিয়েছিলাম, তোমরা একটু লিখে রাখবা যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন ওইখানে শেষ। আমরা আজকে শুরু করব অ্যারোমেটিক যৌগ। অ্যাকচুয়ালি অ্যারোমেটিক যৌগের মধ্যে আমাদের সিলেবাসে আছে মেইনলি ফেনল আর এনিলিনের একটু পার্ট আছে। ফেনল এবং এনিলিনের একটা পার্ট আছে, যে পার্টটা আমরা দুই জায়গায় পড়বো, কিন্তু ফেনলের পার্টটা একদম ইন ডিটেইলস আছে আমাদের সিলেবাসে উল্লেখ করাই আছে আলাদা করে, যে ফেনলের সাথে টিএনটি উল্লেখ করা ছিল, টিএনটিটা আমরা ইসে করে ফেলছি, টলুইনের মধ্যে করে নিয়েছি। সো আমরা আজকে শুরু করব ফেনল। ওকে, লেখো ফার্স্ট ফেনল। আমি কিন্তু বারবার একটা কথা রিপিট করতেছি তোমাদের, আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এটা হয় কি তোমাদের কলেজে যখন পরীক্ষা হয়, তো পরীক্ষায় অনেক সময় সিলেবাস এভাবে দেওয়া থাকে যে হাইড্রোকার্বন পর্যন্ত, এলিফেটিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন পর্যন্ত। এলিফেটিক হাইড্রোকার্বন বলতে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, আর অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলতে বেনজিন এবং টলুইন। তার মানে এলিফেটিক ও অ্যারোমেটিকের হাইড্রোকার্বন বলতে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন এবং এদিকে আছে বেনজিন আর টলুইন। এই আর যদি বলে অ্যারোমেটিক যৌগ, তাহলে অ্যারোমেটিক যৌগের মধ্যে আমাদের ফেনলটা ইনভলভ হবে, ফেনল, এনিলিন যা আছে এগুলো আমাদের ইনভলভ হবে। ওকে, ফেনল ফার্স্ট কথা হলো, ফেনলের আরেকটা নাম হলো কার্বলিক অ্যাসিড। ফেনলের আরেকটা নাম হলো কার্বলিক অ্যাসিড, ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। ওকে, সেটা হলো একটু দেখে নাও। ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়, তার কারণ হলো ফেনলে বেনজিনের মাথার উপরে যে ওইসটা থাকে এইটার অ্যাসিডিক প্রপার্টি আছে, সেটা আমরা পরে পড়ব। অ্যাসিডিক ধর্ম, ফেনলের অ্যাসিডিক ধর্ম আছে, উপরে একটু সংকেতটা লিখে নিও। ফেনলের অ্যাসিডিক ধর্ম আছে, দিস ইজ ফেনল। এবং ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়, নিচে বড় করে লিখে নাও, ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়, ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়। তোমরা মনে হয় জানো যে কার্বলিক অ্যাসিড সাপের জন্য বিপজ্জনক, মানে কার্বলিক অ্যাসিড রেখে দিলে সাপ আসে না, তাই না? জানো এটা? আর অ্যাকচুয়ালি তার মূল কারণ হলো সাপের বিষের ভিতরে থাকে জিঙ্ক, সাপের বিষে প্রধানত জিঙ্ক থাকে। আর ফেনল এই জিঙ্কের সাথে রিয়াকশান করে বেনজিন গঠন করে, তার মানে সাপের বিষটা নষ্ট হয়ে যায়। আর এই জন্যই সাপ ফেনলের গন্ধ পেলে দূরে সরে যায়, কারণ তার আসল যে সম্পদ যেটা বিষ, এটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সাপ ফেনলকে ভয় পায়। আজমাইন, তোমাকে এত কথা বলতে বলছি, তুমি ক্লাস করো। তুমি 11টা রাখা মানে কি? তুমি তো জানো আমার ক্লাসটা প্রায় 12 ঘন্টা পর্যন্ত থাকে, তা রাত 11টা মানে কি? কালকে সকাল পর্যন্ত ক্লাস থাকবে, তো ওগুলো তোমার এখন বলার দরকার। তুমি ক্লাস আসো, ক্লাস শুরু করো, যতক্ষণ পারো দেখো, এরপরে যখন হয়ে যাবে ক্লাস শেষ করে, তুমি যখন ফ্রি হবে আবার দেখে নিও। ওকে, এনিওয়ে, লিখছো ফেনলকে কার্বলিক অ্যাসিড বলা হয়, ভালো করে মনে রাখো। এরপর আসো ফার্স্ট ফেনলের প্রস্তুতি। ফেনলের ভিতরে আর তেমন কোনো ইনফরমেশন নেই, ফেনলের সংকেত, নামকরণ আমরা শিখে আসছি, ফেনলের সমানুতাও আমরা শিখে আসছি। আমরা যখন অ্যারোমেটিক যৌগের সমানুতা পড়েছি তখন ওইখানে একটা লিখতে পারো, ফেনলের একটা সমানুতা আছে, যেমন ফেনলের ঠিক না, আমরা এভাবে বলি C6H4OH2, এটা দিয়ে একটা সমাণু হয়, C6H4OH2, এটার একটা সমাণু হয়। কয়টা সমাণু হবে বলো?
তিনটে সমান হবে। একটা ওইসকে মাথার উপরে ফিক্সড রেখে বাকি ওইসটাকে চেঞ্জ করবা, অর্থ ম্যাটা প্যারায়, তাই না? একটা ওইসকে ফিক্সড রেখে বাকি ওইসটাকে চেঞ্জ করে দিব অর্থ ম্যাটা এবং প্যারায়। ওয়ান টু ডাই, দুইটা নাম আছে এটার, আমি জাস্ট সংক্ষেপে একটু বলে রাখি। এটা আমরা অ্যারোমেটিকের নামকরণের সময় করে দিচ্ছি, এই জন্য 1,2-ডাইহাইড্রোক্সিবেনজিন অথবা অর্থো হাইড্রোক্সিফেনল। 1,2-ডাইহাইড্রোক্সিবেনজিন অথবা অর্থো হাইড্রোক্সিফেনল, এটা হচ্ছে মেটা হাইড্রোক্সিফেনল, আর তবে প্যারা হাইড্রোক্সিফেনল। আর এটা লেখার মেইনলি উদ্দেশ্য হলো এই যে প্যারাহাইড্রোক্সিফেনলের আরেকটা নাম হলো হাইড্রোকুইনোন। এটা সংকেত লিখতে আসে, অ্যাডমিশন টেস্টেও আসে, আর কলেজে আগে আসছে, ওই যে 2012 পর্যন্ত যে সিলেবাস ছিল ওইখানে আসতে দেখছি, বাট 2012-র পরে এখানে আসতে দেখিনি। বাট এই জন্য এইটা প্যারাহাইড্রোক্সিফেনলের আরেকটা নাম হলো হাইড্রোকুইনোন। এটা আরেকটা নাম হলো হাইড্রোকুইনোন। প্যারাহাইড্রোক্সিফেনলের আরেকটা নাম হলো হাইড্রোকুইনোন। আর অন্যগুলোর নাম আছে, যেমন অর্থোহাইড্রোক্সিফেনলের নাম হলো কেটিকল, মেটা হাইড্রোক্সি নামের ফেনলের নাম হলো রেসরোসিনল। ওগুলো লাগবে না, ওগুলো মনে রাখতে পারবা না, বাট এইটাও দরকার, হাইড্রোকুইনোন। প্যারাহাইড্রোক্সিফেনল এর আরেকটা নাম হলো হাইড্রোকুইনোন। এই নামটার জন্যই আমি অ্যাকচুয়ালি এই সংকেতটা লিখে দিয়েছি। ওকে, নেক্সট প্রিপারেশন। দেখো ফেনলের প্রস্তুতি। প্রথমে আসো প্রস্তুতি। ফেনলের প্রস্তুতি। ফেনলকে পরীক্ষাগারে অ্যাকচুয়ালি প্রস্তুত করা হয় এনিলিন থেকে। এনিলিন থেকে ফেনলটা পরীক্ষাগারে প্রস্তুত করা হয়, কিন্তু ফেনলের শিল্প উৎপাদনটা পরীক্ষা আসবে বেশি। পরীক্ষাগার, প্রথমে পরীক্ষার প্রস্তুতি লিখবো, তারপর আমরা শিল্প উৎপাদন লিখবো। শিল্প উৎপাদন দুইটা আছে, তার মধ্যে একটা খুব বেশি ইম্পর্টেন্ট, আর একটা পড়ে রাখবো, হয়তো অল্প কথায় লিখে রাখবো। দেখো পরীক্ষাগার প্রস্তুতি, অবলিক দিয়ে লেখো অ্যানিলিন থেকে ফেনল। এটা কোনো বই লিখছে এনিলিন থেকে, কোনো বই লিখছে ডায়াজোনিয়াম লবণ থেকে, কারণ এনিলিন থেকে আগে ডায়াজোনিয়াম লবণ তৈরি করে তারপরে আমরা ফেনল প্রস্তুত করি। প্রথমে লিখে রাখো পরীক্ষাগার পদ্ধতি। পরীক্ষাগার পদ্ধতিতে তোমরা পরে লেখো, আমি বিক্রিয়াটা লিখে দিচ্ছি, তারপরে তোমরা যদি মনে করো যে কথা লাগবে তাহলে আমি লিখিয়ে দেবো। এখানে আচ্ছা অবলিক দিয়ে লিখছো অ্যানিলিন থেকে ফেনল, অবলিক দিয়ে লেখো অ্যানিলিন থেকে ফেনল। আচ্ছা এটা হলো অ্যানিলিন, reacts with nitrous acid in presence of hydrochloric acid, এখানে HCl দিতে পারি, in presence of hydrochloric acid 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। অবশ্যই টেম্পারেচার কন্ডিশনটা মনে রাখতে হবে, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। দেন প্রডিউস বেনজিন ডায়াজোনিয়াম লবণ, যেহেতু এখানে ক্লোরিন আছে N2Cl প্লাস হবে পানি, N2Cl প্লাস হবে পানি, এটার নাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড।
বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রথমে অ্যানিলিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে উৎপন্ন হয় বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এবং এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পানির সাথে বিক্রিয়া করালে ফেনল পাওয়া যায়। আমি বিক্রিয়া উপরে লিখছি, তোমরা নিচে লিখবা। আর যদি এখন না লেখো, কথা যদি লেখার প্রয়োজন হয় তাহলে আমি কথা লিখে দেবো, তারপর তোমরা বিক্রিয়া লিখবা। আমরা যেহেতু এখানে সামনে কি ধরবে সম্ভবত, দেখো তো তোমরা দেখতে পাও কিনা। আমি এখানে ছোট্ট করে লিখতেছি, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্লাস পানি at more than 40 degree Celsius then produce phenol প্লাস হবে নাইট্রোজেন প্লাস HCl, নাইট্রোজেন প্লাস HCl। আচ্ছা, স্টেটমেন্ট লাগবে? যদি লাগে ইয়েস লেখো, নাহলে নো লেখো। যদি স্টেটমেন্ট লাগে তাহলে ইয়েস লেখো, আর যদি না লাগে তাহলে রিয়াকশান লিখে ফেললেই হবে। তোমাদের ইয়েস জানতে জানতে লেখা হয়ে যেত মনে হচ্ছে আমার। এই যে রিয়াকশানটা কি দেখা যাচ্ছে না? না, রিয়াকশান আমি উপরে লিখে দেবো আবার। ইয়েস লেখো, মারুশ ফাতে। ওকে লেখো, অ্যানিলিনকে HCl এর উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিডের সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে প্রথমে ডায়াজোনিয়াম লবণ উৎপন্ন হয়। লেখো 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 লেখো, অ্যানিলিনকে HCl এর উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিডের সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করালে প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পাওয়া যায়। আচ্ছা, নো আর শুনবো না, এখন লেখো। আজ যেহেতু অনেকেরই লাগবে, লেখো ওদের সাথে। অ্যানিলিনকে HCl এর উপস্থিতিতে নাইট্রাস অ্যাসিডের সাথে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করালে প্রথমে ডায়াজোনিয়াম লবণ পাওয়া যায়। উৎপন্ন ডায়াজোনিয়াম লবণকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পানির সাথে বিক্রিয়া করালে ফেনল উৎপন্ন হয়। উৎপন্ন কি লিখছি, এটা ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো উৎপন্ন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পানির সাথে বিক্রিয়া করালে ফেনল পাওয়া যায়। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উপরে পানির সাথে বিক্রিয়া করালে ফেনল পাওয়া যায়। নুরুশ শাফি খান, তোমার লেখার প্রয়োজন নেই, লেখো। লিখছো? এরপর দেখো ফেনলের শিল্প উৎপাদন। ফেনলের শিল্প উৎপাদনটা ওই যে 2012 পর্যন্ত যা ছিল, অনেক আসছে, 1 বছর পর পরে আসতো। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, বড় প্রশ্ন। তখন 4 মার্কের থাকতো একটা প্রশ্ন। তখন প্রশ্ন ছিল, একটা প্রশ্নে ছিল 15 মার্কস, বুঝছো? এবং 15 মার্কসের মধ্যে 4টা কোশ্চেন ছিল, 3টা থাকতো 4 4, 3 4 12, একটা থাকতো 3 এরকম। কখনো কখনো দেখা যায় কোনো প্রশ্নে 5 মার্কও থাকতো, তো ওই সময় থাকতো। তখন এই প্রশ্নগুলো আসতো, শিল্প উৎপাদন হয় 4 অথবা 5-এর অ্যান্সারে থাকতো। আর এখন ওই যে এই 12-র পরে এগুলো আসতে দেখা যায় না, এই বড় প্রশ্নগুলো। তবে এখানে 2টা আছে, ফেনলের শিল্প উৎপাদনের 2টা পদ্ধতি আছে। তারপরে এই যে বড় যেটা আলকাতা থেকে, ওইটা এখন আর আসে না। বাট আরেকটা আছে ছোট শিল্প উৎপাদন, ওইটা এখন আসতেছে। ওটা আমাদের সব বইয়ে আছে, ওটা হেডলাইন দেওয়াই আছে বইয়ের ভিতরে। ওটা আমাদের আসে, ওটা আমরা ট্রিপল স্টার দিয়ে শিখবো। কিন্তু এইটা যেটা ফেনলের শিল্প উৎপাদন আলকাতা থেকে, এখানে স্টার দিব না, বাট শিখে নেব। হেডলাইন দাও, ফেনলের শিল্প উৎপাদন। 2টা জিনিস মনে রাখবে, একটা হচ্ছে পরীক্ষাগার পদ্ধতি, আর একটা হচ্ছে শিল্প উৎপাদন। শিল্প উৎপাদন মানে কি, যে শিল্প উৎপাদনগুলো সাধারণত করা হয় খরচ কম, উৎপাদন বেশি।
কম খরচে বেশি উৎপাদন করা হয়, যেটা শিল্প উৎপাদন। আর পরীক্ষাগার পদ্ধতি মানে যত খরচই হোক না কেন এটাকে তৈরি করা যায়, এটা একটা পদ্ধতি। এই পদ্ধতি আমি ফেনলকে তৈরি করতে পারি, এরকম একটা পদ্ধতি, এটা পরীক্ষাগার পদ্ধতি। আর শিল্প উৎপাদন আর পরীক্ষাগার পদ্ধতির মধ্যে বেসিক ডিফারেন্স এইটাই। আচ্ছা, লিখছো ফেনলের শিল্প উৎপাদন, হেডলাইন দাও ফেনলের শিল্প উৎপাদন। 1 নম্বর দিয়ে লেখো আলকাতরা থেকে ফেনল। এটা আমরা স্টার দেবো না, পরেরটা কিন্তু ট্রিপল স্টার দেবো। 1 নম্বরে লেখো আলকাতরা থেকে, আলকাতরা থেকে ফেনল, আলকাতরা থেকে ফেনল। আমরা আলকাতরা থেকে বেনজিন উৎপাদন তোমাদের লিখে দিয়েছি, মনে আছে তোমাদের? আলকাতরা থেকে বেনজিন, এটা আমি লিখে দিয়েছি খুব শর্ট করে, ঠিক ওই রকমই, এটা ওই রকমই অনেকটা। এটা খুব অল্প কথা আমি লিখে রাখবো, কারণ এই হেডলাইনটা দেওয়া থাকলে তো অবজেক্টিভেরও তো একটা অ্যান্সার করতে পারবা। অনেক সময় বলে যে নিচের কোন পদ্ধতিতে ফেনল উৎপাদন করা যায়, তার মধ্যে ধরো আলকাতরা একটা লেখা আছে, নিচের কোনটি থেকে ফেনল পাওয়া যায়, ওকে, সেখানে আলকাতরাটা একটা অপশন থাকে। এটা জানা থাকলে অবশ্যই অবজেক্টিভের জন্য তোমাদের অনেক হেল্পফুল হবে। ভিডিওটা গোলা হয়ে যাচ্ছে, ঠিক হচ্ছে, একটু ওয়েট করো। তোমরা লেখো আলকাতরা থেকে ফেনল, হেডলাইন দিয়েছো। আচ্ছা, আলকাতরা থেকে বেনজিনের ক্ষেত্রে আমি একটা কথা লিখেছিলাম, মনে আছে তোমাদের? যে আলকাতরাকে 110 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত আংশিক পাতন করলে যে অংশ পাওয়া যায় তাকে লঘু তেল বলা হয়েছিল। বেনজিন উৎপাদনের ক্ষেত্রে আমি লিখে দিয়েছি। ঠিক এর পরের অংশটা 110 থেকে 170 পর্যন্ত যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি লঘু তেল। আর 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াসে আংশিক পাতন করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় মধ্যম তেল। আর মধ্যম তেল থেকে পাওয়া যায় ফেনল, লঘু তেল থেকে পাওয়া যায় বেনজিন, আর মধ্যম তেল থেকে পাওয়া যায় ফেনল। এটাও একটা অবজেক্টিভের কোশ্চেন, নিচের কোনটি থেকে ফেনল পাওয়া যায়, হয়তো লেখা আছে মধ্যম তেল, অথবা অনেকগুলো যে মাল্টিপল চয়েসের মধ্যে লেখা আছে রোমান 1 আছে আলকাতরা, রোমান 2 মধ্যম তেল, এরকম অপশন থাকে। তখন এগুলো মনে রাখতে হবে, এগুলো অবজেক্টিভ জন্য অন্তত মনে রাখতেই হবে। আর অ্যাডমিশন টেস্টে তো এগুলো লাগবে, তখন তো বইয়ের উপরে উঠে বসে পড়বা। অতএব এখনই শিখে রাখো, যেটা তোমাদের পরবর্তী অনেক হেল্পফুল হবে। বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টে তো সবই এমসিকিউ থাকে, এগুলো বেশি আসে মেডিকেল অ্যাডমিশন টেস্টে। আচ্ছা লেখো আলকাতরাকে 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে, আলকাতরাকে 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াসে আংশিক পাতন করলে আলকাতরাকে 170 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করলে মধ্যম তেল পাওয়া যায়। লিখছো মধ্যম তেল পাওয়া যায়। ওকে, এরপর একটা ছোট হেডলাইন দাও মধ্যম তেল থেকে ফেনল। এরপর একটা ছোট হেডলাইন দাও মধ্যম তেল থেকে ফেনল। যদি কখনো, এটাও আসছে আগের পরীক্ষায় যে মধ্যম তেল থেকে ফেনল উৎপাদন করো, তো সেটা মধ্যম তেল থেকে আসলে ওই লাইনটা লিখে নিতে হয়। আলকাতরাকে আংশিক কোন তাপমাত্রা আংশিক পাতন করে মধ্যম তেল পাওয়া যায়, ও লাইনটা লিখেই নিতে হয়। পরীক্ষায় যদি মধ্যম তেল থেকে ফেনল আসে তাহলেও যা লিখবে, আলকাতরা থেকে ফেনল আসে একই কথা লিখতে হয়, কারণ আগের লাইনটা অবশ্যই লিখতে হবে বোধ কেসে। নিচে ছোটো হেডলাইন দাও মধ্যম তেল থেকে ফেনল। বাস দেখো মধ্যম তেলে ফেনল এবং ফেনলের জাতক ও ন্যাপথলিন থাকে। মধ্যম তেলে ফেনল ও ফেনলের জাতক এবং ন্যাপথলিন, ওই যে জাতক মানে ফেনলের কোনো একটা হাইড্রোকার্বন থেকে হাইড্রোজেন সরে গিয়ে অন্য কিছু বসবে, এটা জাতক, যেটা আমরা হাইড্রোকুইনোন, এটা একটা ফেনলের জাতক। মধ্যম তেলে ফেনল ও ফেনলের জাতক এবং ন্যাপথলিন থাকে।
মধ্যম তেল মানে কি? মধ্যম তেল মানে এটা হচ্ছে পাতলাও না খুব গাঢ়ও না, মাঝামাঝি ঘন, বুঝছো? ওটা নাম দেওয়া হয়েছে। বেনজিনকে আংশিক পাতন করলে বিভিন্ন ধাপে যে অংশগুলো পাওয়া যায় ওগুলোর নাম দেওয়া হয়েছে লঘু তেল, মানে ওটা কম্পারেটিভলি অনেক পাতলা থাকে, এরপরে একটা একটু গাঢ় থাকে, এরপর আরও যেটা থাকে সেটা ওইখান থেকে বিটুমিনের একটা অংশ পাওয়া যায়, বিটুমিন মানে পিচ, ওরকম। মধ্যম তেলে ফেনল ও ফেনলের জাতক এবং ন্যাপথলিন থাকে। প্রথমে একে শীতল করলে ন্যাপথলিন কেলাসিত হয়। প্রথমে একে শীতল করলে ন্যাপথলিন কেলাসিত হয়। প্রথমে একে শীতল করলে ন্যাপথলিন কেলাসিত হয়। এর মধ্যে 20% কস্টিক সোডা যোগ করলে, এর মধ্যে 20% কস্টিক সোডা যোগ করে, আমি খুব শর্ট করে লিখতেছি, এর মধ্যে 20% কস্টিক সোডা যোগ করলে এর মধ্যে 20% কস্টিক সোডা যোগ করলে ফেনল কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট হিসাবে জলীয় স্তরে পৃথক হয়। ফেনল কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট হিসাবে জলীয় স্তরে পৃথক হয়। ফেনল সোডিয়াম ফিনেট হিসাবে জলীয় স্তরে পৃথক হয়। এই জলীয় স্তরকে পৃথক করে এর মধ্যে গাঢ় সালফিক অ্যাসিড যোগ করলে, এই জলীয় স্তরকে পৃথক করে এর মধ্যে গাঢ় সালফিক অ্যাসিড যোগ করলে এই জলীয় স্তরকে পৃথক করে এর মধ্যে গাঢ় সালফিক অ্যাসিড যোগ করলে পুনরায় তৈলাক্ত স্তর হিসাবে ফেনল পাওয়া যায়। পুনরায় তৈলাক্ত স্তর হিসাবে ফেনল পাওয়া যায়। লিখছো? এরপর একটা বিক্রিয়া দিতে হবে এখানে, যদিও বিক্রিয়াটা মনে হচ্ছে ফেনল থেকে ফেনল উৎপাদন। এই যে লঘু তেলের মধ্যে যে ফেনলটা ছিল, এই ফেনলটা এখানে অনেক কিছুর সাথে মিশানো ছিল। যখন কস্টিক সোডা যোগ করেছি তখন এই তৈলের স্তর থেকে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট হিসেবে এটা পানীয় স্তরে চলে আসছে, পানির মধ্যে মিশে গেছে, এটা জলীয় স্তর হিসেবে চলে আসছে, জলীয় স্তর হিসেবে চলে আসছে, প্লাস পানি হয়। এই জলীয় স্তর থেকে এটাকে তৈল স্তর থেকে জলীয় স্তরকে পৃথক করে এই পানির স্তরটাকে আমরা নিয়ে যাব, নিয়ে এর মধ্যে গাঢ় সালফিক অ্যাসিড যোগ করব, গাঢ় সালফিক অ্যাসিড যোগ করব, তখন দেখা যায় ফেনলটা আবার তৈলাক্ত স্তর হিসাবে আমি পেয়ে যাব। ফেনলটাকে আবার তৈলাক্ত স্তর হিসাবে পেয়ে যাব, প্লাস উৎপন্ন হয় সোডিয়াম বাইসালফেট। কোনো বইয়ে সালফেটও লিখছে, সালফেট বাইসালফেট একটা লিখলেই অসুবিধা হবে না।
লেখা শেষ হয়েছে, দেখো তো। একটু লাইনে থাকো, একটু কম্পিউটারটা ঠিক করে নিই। ওকে, লেখা হয়েছে। নেক্সট লেখো। এটা ট্রিপল স্টার দিব, যেটা হলো ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন, এবং পরীক্ষা এটা আসছে অনেকবার। এখনই তোমাদের এই সময় বেনজিন থেকে ফেনল উৎপাদন আমরা এই পদ্ধতিতে করি। 2 নাম্বার লেখো, ফেনল শিল্প উৎপাদনের দ্বিতীয় 2 নাম্বার। এটা ছিল 1 নাম্বার ছিল আলকাতরা থেকে, 2 নাম্বারে আমরা লিখব ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন। এই ডাউটা কোনো কোনো বই লেখা আছে এইভাবে ডাউ, কোনো বই লেখা আছে ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন। অবলিক দিয়ে লিখবা বেনজিন থেকে ফেনল, অবলিক দিয়ে লিখবা বেনজিন থেকে ফেনল। দেখছো, বেনজিন থেকে ফেনল। আমি এটা বলবো, আমার সাথে সাথে চেষ্টা করবা মুখস্থ করার, পরে আমি আবার বিক্রিয়া লিখে দেবো। আমি 2 বার বলবো, চেষ্টা করবা আমার সাথে মুখস্থ করার। ওকে, বেনজিন থেকে ফেনল, মানে শুরু করবো বেনজিন থেকে, শেষ করবো ফেনলে। আর এই পদ্ধতিটা আবিষ্কার করছে ডাউ, এক ভদ্রলোকের নামটা উচ্চারণ করতে গিয়ে কেউ ডাউ বলেছে, কেউ ডাউ বলেছে। ওকে, সেক্ষেত্রে নিয়মটা শোনো। প্রথমে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এখানে একটু কথা বলে রাখি, ভদ্রলোক ডাউ কিন্তু ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করেছে। ভদ্রলোক ডাউ যখন করেছে সে কিন্তু শুরু করেছিল ক্লোরোবেনজিন থেকে। আর এখন আমরা করি কি, ওই বেনজিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া করে আগে ক্লোরোবেনজিন তৈরি করে নিই, তারপর ক্লোরোবেনজিন থেকে আমরা ফেনল উৎপাদন করি। তাদের সুবিধা কি, যে যদি বলা হয় বেনজিন থেকে ফেনল তৈরি করো, এটা এই পদ্ধতি হয়ে যায়। আর যদি ক্লোরোবেনজিন থেকে ফেনল তৈরি করো, তাতেও এই পদ্ধতি হয়ে যায়। আর যদি কিছু না বলে, ডাউ পদ্ধতি বলে, তখনও তুমি বেনজিন থেকে শুরু করো, কোনো প্রবলেম নাই। ওকে, আচ্ছা আবার বলছি। প্রথমে বেনজিনের সাথে ক্লোরিন বিক্রিয়া করব, ইন প্রেজেন্স অফ আয়রন উৎপন্ন হবে ক্লোরোবেনজিন। এই ক্লোরোবেনজিন কোস্টিক সোডার সাথে বিক্রিয়া করবে,
300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 150 থেকে 200 ATM চাপে। দি মেইন কন্ডিশন 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 150 থেকে 200 ATM প্রেশার ক্লোরোবেনজিন কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে উৎপন্ন করবে সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট, আবারও বলছি সোডিয়াম ফিনেট। এই সোডিয়াম ফিনেট HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেনল। এই সোডিয়াম ফিনেট HCl এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে ফেনল। ওকে, আবার বলছি তোমরা একটু খেয়াল করো। প্রথমে বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এই ক্লোরোবেনজিন 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 150 থেকে 200 ATM চাপে কস্টিক সোডার সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে। এই সোডিয়াম ফিনেট 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় HCl এর সাথে বিক্রিয়া করে ফেনলে পরিণত হয়। এটা ছোট, এটা সাধারণত 3 মার্কসের সি এর কোশ্চেন হিসেবে আসবে। ওকে, স্টেটমেন্টটা লিখে নাও, পরে আমি বিক্রিয়া লিখিয়ে দেবো। লেখো, প্রথমে বেনজিন লৌহ প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। প্রথমে বেনজিন লৌহ প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। এটা ট্রিপলেসটা দিব। কোথায় সালফিউরিক অ্যাসিড ইউজ হবে? এইখানে না, এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ হয় না। এখানে সালফিউরিক অ্যাসিড ইউজ, ওই যে লাস্ট স্টেপে সালফিউরিক অ্যাসিড ইউজ করলে অসুবিধা নাই, কিন্তু এখানে সিস্টেমে HCl থাকে, তো এই জন্য HCl দিয়েই বিক্রিয়াটা করা হয়। কি বলছি? প্রথমে বেনজিন লৌহ প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ক্লোরোবেনজিন উৎপন্ন করে। উৎপন্ন ক্লোরোবেনজিন বা এই ক্লোরোবেনজিন 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, কন্ডিশন কিন্তু মেইন, কন্ডিশন যদি না লেখো তাহলে টিচার ইচ্ছা করলে 2ও কাটতে পারে। সাধারণত আমরা বোর্ড পরীক্ষায় 1 কাটি যদি কন্ডিশন না লেখো, তবে 2 মার্কস কাটারও নিয়ম আছে, কারণ কন্ডিশন ছাড়া রিয়াকশন হয় না, রিয়াকশনের মূল অংশ এটা। এই ক্লোরোবেনজিন 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 থেকে 200 ATM চাপে 150 থেকে 200 ATM চাপে NaOH এর সাথে বিক্রিয়া করে, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট উৎপন্ন করে। সোডিয়াম ফিনেট উৎপন্ন করে। এই সোডিয়াম ফিনেট HCl এর সাথে বিক্রিয়া করে ফেনলে পরিণত হয়। এই সোডিয়াম ফিনেট HCl এর সাথে বিক্রিয়া করে ফেনলে পরিণত হয়। আমি উপর দিয়ে লাইন দুটো মুছে ফেলি, তারপর পুরো বিক্রিয়াটা আমি বোর্ডে ধরাতে পারবো। এই সোডিয়াম ফিনেট HCl এর সাথে একটু কারেকশন, এই সোডিয়াম ফিনেট HCl এর সাথে 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 182 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে ফেনলে পরিণত হয়। বিক্রিয়া দেখো, বেনজিন প্লাস ক্লোরিন, এখানে ফেরিক ক্লোরাইড দিলেও ভুল হবে না, আয়রন দিলেও অসুবিধা নেই, দুইটাই রাইট। যেটা আমরা তোমাদের কৌশলের ক্ষেত্রে আমি বলে দিছি যে আয়রন প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড হয়, তারপর বিক্রিয়াকে প্রভাবিত করে, মানে অগ্রসর করে। ক্লোরোবেনজিন প্লাস HCl, সেকেন্ড স্টেপ। মেইন স্টেপ এইটা,
সোডিয়াম হাইড্রোক্সাইড 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস 150 থেকে 200 ATM প্রেসার উৎপন্ন হয় সোডিয়াম ফিনেট ONA প্লাস HCl হয়। অ্যাকচুয়ালি এখানে ONA এবং HCl হয়, তোমরা লেখো না HCl। এই HCl এই কৌষ্টিক স্তরের সিস্টেমে উপস্থিত কৌষ্টিক স্তরের সাথে বিক্রিয়া করে সে HCl হিসাবে থাকে না, সে তৈরি হয়ে যায় সোডিয়াম ক্লোরাইড এবং পানি। সোডিয়াম ক্লোরাইড এবং পানি, এখানে নাম লিখতে হবে, এটা ক্লোরোবেনজিন। জৈব বিক্রিয়ার নিচে নাম লিখতে হয় ক্লোরোবেনজিন, এটার নাম হচ্ছে সোডিয়াম ফিনেট। সোডিয়াম ফিনেট সর্বশেষ ধাপে এই সোডিয়াম ফিনেট রিয়াক্টস উইথ HCl, এটা আবার সিস্টেমে দেওয়া হয় at 182 ডিগ্রি সেলসিয়াস, দেন প্রডিউস ফেনল প্লাস হবে NaCl। এই হলো রিয়াকশান, যেটা ট্রিপল স্টার দিয়েছিলাম ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদনের ট্রিপল স্টার দিয়েছিলাম, না দিলে এখন দিয়ে নাও। ফেনল উৎপাদনের আরেকটা পদ্ধতি আছে যেটা কিউমিন থেকে ফেনল, এটা এই সিলেবাসই এনডিসিতে একবার আসতে দেখেছি, কলেজে বোর্ডে আসে না, বোর্ডে আগে আসছে, যে 12 পর্যন্ত যেখানে ছিল ওখানে আসছে, ওখানে আসতো কিউমিন থেকে, তাও কম আসছে, ডাউটা বেশি আসছে, আলকাতা থেকেও বেশি আসছে, কিউমিন থেকে একবার এসেছিলো। কিন্তু এরপরে মাঝখানে আমি কোন একবার জন্য দেখছিলাম এনডিসিতে কিউমিন থেকে ফেনল উৎপাদন, সেটা ইসের পরীক্ষা না, কোনো একটা টার্ম পরীক্ষায় দিয়েছিল, টার্ম পরীক্ষা মানে ওই যে এনডিসি সম্ভবত টেস্ট এক্সামে, আর কুইজও দিয়েছিল নিচে কোনটি থেকে, কুইজের ভিতরে দিয়েছিল কোনটি থেকে ফেনল পাওয়া যায় এরকম। আমি এখানে স্টেটমেন্ট দেবো না, শুধুমাত্র বিক্রিয়াটা লিখে রাখবো কিউমিন থেকে ফেনল উৎপাদনে, কারণ কিউমিনের সংকেতটা বেশি দরকার, এটা অ্যাডমিশন টেস্টে লাগে, কিউমিনের সংকেত লিখো। কিউমিন থেকে ফেনল, কিউমিন থেকে ফেনল। এটাও কিন্তু বেনজিন থেকে ফেনল উৎপাদনের অ্যানাদার প্রসেস, বেনজিন থেকে ফেনল উৎপাদনের অ্যানাদার প্রসেস এটাও, তবে সাধারণত কেউ এটা লেখে না। বেনজিন থেকে যদি ফেনল উৎপাদন আসে এটা কেউই লেখে না, এটা অনেক জটিল, এর চেয়ে ডাউ পদ্ধতিটা বলতে পারো যে অনেক অনেক গুণ সহজ, তারপর দেখলেই তোমরা বুঝতে পারবে। কিউমিন থেকে ফেনলটা দেখে নাও, প্রথমে বেনজিন প্রোপিনের সাথে রিয়াকশান করে, প্রোপিনের সাথে রিয়াকশান করে ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড H3PO4 at 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, দেন প্রডিউস আইসোপ্রোপাইল বেনজিন। The another name of this compound is cumin. এখানে উৎপন্ন হয় CH, এপাশে একটা CH3, এখানে একটা CH3,
এটার নাম আইসোপ্রোপাইল বেঞ্জিন। আগে কিউমিন লিখে নিই, এটা কিউমিন, এটা হচ্ছে কিউমিন, আর এর আরেকটা নাম হলো আইসোপ্রোপাইল বেঞ্জিন। আইসোপ্রোপাইল বেঞ্জিন, তাহলে কিউমিনেরই আরেকটা নাম হলো আইসোপ্রোপাইল বেঞ্জিন। ওকে, কিউমিনেরই আরেকটা নাম হলো আইসোপ্রোপাইল বেঞ্জিন। এই আইসোপ্রোপাইল বেঞ্জিন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে অ্যাট 130 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। বিক্রিয়াটা লেখা হয়েছে তোমাদের, আমি একটু মুছে ফেলতে হবে। এই আইসোপ্রোপাইল বেঞ্জিন, কিউমিন, একটু দেখো কিউমিনটাকে আমরা এভাবেও লিখতে পারি, তাই না? সুবিধার জন্য বলছি, এটা এভাবে লিখে আমি এপাশে একটা CH3 উপরে একটা CH3 দিতে পারি না? একই কথা, ডান দিকে দিয়ে উপরে দিকে বিক্রিয়া লেখার সুবিধার জন্য বলছি। অক্সিজেন অ্যাট 130 ডিগ্রি সেলসিয়াস, এখানে উৎপন্ন হয় কিউমিন হাইড্রোপারক্সাইড। কিউমিন হাইড্রোপারক্সাইড, আমি আইসোপ্রোপাইল বেঞ্জিনের নামটা মুছে ফেললাম। কিউমিন হাইড্রোপারক্সাইড, এটা এখানে CH, খেয়াল করে দেখো, বাঁ পাশে একটা CH3, উপরে একটা CH3, উপরে একটা CH3, এইখানে এই ও বন্ড H, এইটার নাম কিউমিন হাইড্রোপারক্সাইড। কিউমিন, কি লিখতেছি, কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন হাইড্রোপারক্সাইড। এই লেখা কিন্তু একটার সাথে একটা ঢুকে পড়ছে, তোমরা একটু বুঝে লেখো। এই 126 ডিগ্রি সেলসিয়াস আগের রিয়াকশানের, আর এখানে হবে কিউমিন হাইড্রোপারক্সাইড। লাস্ট স্টেপ, কিউমিন হাইড্রোপারক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেনলে পরিণত হয়। এই কিউমিন হাইড্রোপারক্সাইড, আমি স্টেটমেন্টে লিখছি না এই কারণে, তোমরা যদি রিয়াকশান পারো স্টেটমেন্ট লিখতে পারবাই। প্রথমে বেঞ্জিনের নাম জানো, প্রোপিনের নাম জানো, ফসফরিক অ্যাসিডের নাম জানো, 250 ডিগ্রি সেলসিয়াস। তা কী বলবা, বেঞ্জিন প্রোপিনের সাথে বিক্রিয়া করে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎপন্ন আইসোপ্রোপাইল বেঞ্জিন বা কিউমিন। উৎপন্ন কিউমিন 130 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে কিউমিন হাইড্রোপারক্সাইড। এই কিউমিন হাইড্রোপারক্সাইড সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া করে ফেনলে পরিণত হয়। বা শেষ, আমি যার কিছু লিখবো সব বিক্রিয়ার দিকে তাকিয়ে লিখবো। তাহলে বিক্রিয়া তুমি যদি পারো কথা লিখতে পারবাই। লাস্ট স্টেপে কী হবে, এই কিউমিন হাইড্রোপারক্সাইড CO বন্ড H, বাঁ পাশে একটা CH3, উপরে একটা CH3, এটা রিয়াকশান করবে সালফিউরিক অ্যাসিডের সাথে। ওকে, কি পাবো এখানে, পাবো ফেনল প্লাস পাবো CH3, C বন্ড CH3, এখানে ডাবল বন্ড O, তাহলে এটার নাম হচ্ছে ফেনল, আর এটার নাম কি, প্রোপানন। বলো স্টেটমেন্ট লাগবে, লিখে পাঠাও। স্টেটমেন্ট লাগবে, ইয়েস হলে লাগবে, নো হলে লাগবে না। যদি প্রয়োজন হয় তাহলে ইয়েস লিখবা, যদি প্রয়োজন না হয় তাহলে নো লিখবা।
তোরা বুঝছো তুমি এটা পারবা তো? অভিষেক, মারুষ, আয়মান, শাহরিয়ার, গুড, থ্যাংক ইউ। আমি এইটাই চেয়েছিলাম যে তোমরা লিখতে পারবে। আমাদের ফেনালের প্রস্তুতি কিন্তু এইটুকুই। ফেনালের মেইনলি একটা হলো পরীক্ষাগার প্রস্তুতি, আর 3টা শিল্প উৎপাদন পড়েছি। এই 3টা শিল্প উৎপাদনের মধ্যে একটার মধ্যে আমরা ট্রিপল স্টার দিয়েছি, যেটা হলো ডাউ পদ্ধতিতে ফেনল। পারবা ডাউ পদ্ধতিতে ফেনল মুখস্থ হয়েছে? আদিব শাহরিয়ার, আবিদ শাহরিয়ার, নো, ওকে নো। জুবায়ের আনাব, ওকে নো। কী যেন জিজ্ঞেস করেছিলাম? কিউমিন থেকে ফেনল পারবে কি না বলো? ইনশাল্লাহ পারবো। শাহরিয়ার আহমেদ খান, এনি প্রবলেম? কাকে জিজ্ঞেস করেছো শাহরিয়ার, আমাকে না তোমার বন্ধুদেরকে? ওকে, শুরু করো ফেনলের ধর্ম। পারবো, ওকে গুড। এই সুমাইয়া আর কি যেন ওর নামটা ভুলে গেছি, তোমরা দুইজন কি আসো তো? কোনো প্রবলেম হচ্ছে না তো তোমাদের? আয়মান তালুকদার, ইনশাল্লাহ, ভেরি গুড আয়মান, আশা করি পারবো। এগুলো হয় কি, কেমিস্ট্রি এই পার্টটা সহজ, বুঝলে ভালো বোঝা যায়, কিন্তু বড় প্রবলেম হয়েছে তুমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবা তোমার কাছে অর্ধেক নাই ফেনলের, বুঝছো? এখন সব কিছু আছে, আমি পড়াই দিছি, বুঝাই দিছি, মুখস্থ করাই দিছি, এখন সব কিছুই আছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন চিন্তা করবা তখন দেখবা অর্ধেক তোমার কাছে নেই, অর্ধেকের বেশি থাকবে না, কিন্তু আবার যখন পড়বা তখন দেখবে না ইনশাল্লাহ চলে আসে। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, নো প্রবলেম, ঠিক আছে, তোমরা এগুলো করো, আর পিছনেরগুলো আমরা পরে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস, তোমার নিজের নামটা লিখে একটু আমাকে বলো তো। জান্নাতুল ফেরদৌস, আই থিঙ্ক এটা তোমার নিজের ফেসবুক আইডি, তোমার নিজের নাম না। আর নুসরাতেরটা ঠিক আছে নাকি? আমি কি ভুল ভুল বলছি, নুসরাত বলছি না সুমাইয়া হবে? আমি না কনফিউজড হয়ে যাচ্ছি। হ্যাঁ, রিয়া, রিয়া, ওই ওই ও কি আসে না তোমার সাথে? যখন ওই মেয়েটা, তোমার সাথে যে ওই মেয়েটাও আসেনি আজকে ক্লাসে? অর্ণব, কী হয়েছে? কিউমিন থেকে ফেনল কি ইম্পর্টেন্ট বেশি? নিশ্চয়ই আজকে অর্ণব ঘুমানো ছিল। অর্ণব কই গেছিলা বলো? অর্ণব আল আজিজ, কই গেছিলাম? আমি এটা তুমি কতবার কথা বলছি, কতবার 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 বলছি বলো? কিউমিনে কোনো স্টার দিব না, ডাউ শুধু ডাউ পদ্ধতিতে ট্রিপল স্টার দিব, আলকা থেকে ফেনল কোনো স্টার দিব না, কিউমিন থেকে সংকেতটা আসছে এর 2012-র আগে একবার শুধু বোর্ডে আসছে, এরপরে একবার শুধুমাত্র নটরডেম কলেজের একটা পরীক্ষা দিয়েছিল, অনেক অনেক কথা বলছি, তাই না? বলবো একবারও বলছি কিউমিন থেকে ফেনল স্টার মার্ক দাও, এটা স্টার মার্ক দিব না, এটা ইম্পর্টেন্ট অতটা না, তবে পড়ে নিবা। ভালো ছেলেরা তো ইম্পর্টেন্ট ছাড়াও পড়বে। আমি ইম্পর্টেন্ট স্টার মার্ক দেওয়ার উদ্দেশ্য কী জানো? মানে স্টার মার্ক দেওয়াগুলো তোমার টোটস্থ বলতে যা বোঝায় সেইটা থাকবে, আর স্টার মার্ক ছাড়াগুলো তোমার একটা ধারণা থাকবে যে এগুলো আসলে যেন অন্তত 100% গুছিয়ে লিখতে না পারলেও আমি যেন লিখে আসতে পারি, এইরকম একটা পজিশন তোমাদের থাকতে হবে। ও তুমি জান্নাতুল ফেরদৌস রিয়া, তোমাকে জিজ্ঞেস করলাম তোমার সাথে ও আসছে কিনা। আরেকটা মেয়ে ছিল না তোমার সাথে, ওর নাম কি সুমাইয়া নাকি? ওইটা জিজ্ঞেস করেছিলাম। এনিওয়ে, শুরু করো ফেনলের ধর্ম। হেডলাইন দাও, ফেনলের ধর্ম।
আসছে? ওর কোনো কমান্ড দেখতেছি না, এই জন্য জিজ্ঞাসা করেছি। রিয়া, ওর কোনো কমান্ড নাই কেন? এনিওয়ে, লেখো ফেনলের ধর্ম। ফেনলের ধর্মের মধ্যে 1 নম্বরে যেটা লিখবো এটা 4টা স্টার দিয়ে লিখবো, কারণ এটা কী বলবো যে বোর্ডের কোশ্চেন খুলে দেখবো খালি এইটাই আসছে, প্রচুর আসছে। এটা 2 মার্কসের আসছে, কখনো 3 মার্কসের আসছে, তবে 2 মার্কসের বেশি আসছে ক্ষয়ে। বুঝতে পারছো? এটা ক্ষয়ের মধ্যে অনেক অনেক বেশি আসছে এই কোশ্চেনটা, যেটা হলো ফেনল অম্লধর্মী। মিনিমাম 3টা স্টার দিবা, আর যদি মনে চায় আরও স্টার দিতে পারো, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। প্রথমে লেখো ধর্মের 1 ফেনল অম্লধর্মী। প্রশ্ন আছে ফেনল অম্লধর্মী কেন? ফেনল অম্লধর্মী কেন? মুগ্ধ বলো। অর্গানিক কেমিস্ট্রি কতটুকু বাকি? স্যার 50% হয়ে গেছে আমাদের। ফেনলটা হলে 50% একটু বেশি, 60% হয়ে যাবে। ফেনলের পার্টটা হয়ে গেলে আমাদের 60% হয়ে যাবে। থার্টি পার্সেন্টের মতো বাকি না, 30% 40% মতো বাকি থাকবে। ফেনলটা হয়ে গেলে আমাদের 40%-এর মতো বাকি থাকবে। তবে ওই 40% মধ্যে এত সময় লাগবে না, কারণ আমরা এখানে তো আমাদের বেসিক জিনিসের সময় লাগছে, প্রায় তো 1 মাস চলে গেছে আমাদের কেমিস্ট্রি জৈব রসায়ন বুঝতে প্রথম দিকে, তাই না? আমাদের কিন্তু জৈব রসায়নের শুরুতে প্রথম দিকে দেখো 5টা 6টা না 7টা পর্যন্ত ক্লাস নিয়েছি আমি নামকরণে, অথচ নামকরণ না পারলে আমরা জৈব যৌগ কিছু পড়তেই পারতাম না, সেটা এলিফেটিক অ্যারোমেটিক সব কিছু মিলে। এই জন্য আমাদের নামকরণে ওই জায়গাটা অনেক সময় চলে গেছে, যেটা কিন্তু আমাদের অ্যাকচুয়ালি জৈব রসায়নের পার্টের মধ্যে হিসাব করা ঠিক না, কিন্তু তারপর আমরা হিসাব করি। কিন্তু ওই যে 40% বাকি আছে, এই 40% শেষ করতে এতগুলোর সময় এত সময় লাগবে না, কারণ এখানে যতটা সময় আমাদের লাগছে, এই 60% শেষ করতে যত সময় লাগছে ওই অনুপাতে 40% শেষ করতে অত সময় লাগবে। ওই প্রকৃপটে কত আমরা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মাসের মধ্যে 40% আমাদের শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, ফেনল অম্লধর্মী। এখানে প্রথম 3টা পয়েন্ট দিয়ে আমরা লিখবো, যে 2 মার্কসের জন্য আমরা যদি প্রথম 2টা পয়েন্ট লেখো তাহলে আমরা 2 দিয়ে দিই। বোর্ড পরীক্ষায় আমরা প্রথম 2টা পয়েন্ট লিখলেই আমি সাধারণত বোর্ডের পরীক্ষায় 2 দিয়েছি, সব টিচারে দেয়, কিন্তু আমরা 3টা পয়েন্ট শিখে রাখবো এখানে। ওকে, আবার শেষের পয়েন্টটা শুধু শেষের পয়েন্টটা লিখলেও 2 পাওয়া যায়, শুধু শেষের পয়েন্টটা লিখলেও 2 পাওয়া যায়, আর প্রথম 2টা পয়েন্ট লিখলেও 2 পাওয়া যায়। তো প্রথম 2টা পয়েন্ট অনেক সহজ। একটাবার লেখো ফেনল পানিতে H+ আয়ন দেয় এবং ফিনেট আয়ন গঠন করে। স্টেটমেন্ট লেখো, পরে বিক্রিয়া লিখে দেব। ফেনল পানিতে H+ আয়ন দেয় এবং ফিনেট আয়ন গঠন করে। ফেনল পানিতে H+ আয়ন দেয় এবং ফিনেট আয়ন গঠন করে। বিক্রিয়া 1 নম্বর পয়েন্টের মধ্যে বিক্রিয়া, ফেনল প্লাস পানি উৎপন্ন হয় ও মাইনাস, এটার নাম ফিনেট আয়ন, H3O+ হাইড্রোনিয়াম আয়ন, এটার নাম ফিনেট আয়ন। এখানে প্রথম 2টা পয়েন্ট সহজ, অনেক সহজ, এই জন্য এই 2টা পয়েন্টই সবাই লেখে। 2 নম্বর, ফেনল ক্ষার উইদিন ব্র্যাকেটে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে লবণ উইদিন ব্র্যাকেটে সোডিয়াম ফিনেট ও পানি উৎপন্ন করে, অর্থাৎ অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি হয়। ফেনল ক্ষার বলতে সোডিয়াম হাইড্রোক্সাইড, ব্র্যাকেটে লেখো ফেনল ক্ষার উইদিন ব্র্যাকেটে সোডিয়াম হাইড্রোক্সাইড, ফেনল ক্ষার উইদিন ব্র্যাকেটে সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে লবণ উইদিন ব্র্যাকেটে সোডিয়াম ফিনেট
লবণ উইদিন ব্র্যাকেটে সোডিয়াম ফিনেট ও পানি উৎপন্ন করে যেটা আমরা ইস্যু দিয়েছি ডাউ পদ্ধতিতে ফেনল উৎপাদন এই বিক্রিয়াটা দিয়েছি না এই বিক্রিয়া দিয়েছে আলকাতা থেকে দিয়েছিলাম আলকাতা থেকে ফেনল উৎপাদন দিয়েছি ফেনল প্লাস কস্টিক সোডা উৎপন্ন হবে কি সোডিয়াম ফিনেট ONA সোডিয়াম ফিনেট প্লাস পানি এটার নাম সোডিয়াম ফিনেট ফিনল ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে বুঝতে পারছো তোমরা এই দুইটা পয়েন্ট লিখলে তো আমরা 2 মার্কস দিয়ে দিই কথা এবং বিক্রিয়া সহ লিখতে হয় আচ্ছা 3 নম্বর পয়েন্ট ফেনলের বেনজিন চক্রে রেজোনেন্স প্রদর্শন করে 3 নম্বর পয়েন্ট একটু বড় ফেনলের বেনজিন চক্রে বেনজিন চক্র লেখো চক্রে না চক্র ফেনলের বেনজিন চক্র রেজোনেন্স প্রদর্শন করে ফেনলের বেনজিন চক্র রেজোনেন্স প্রদর্শন করে ফেনলের বেনজিন চক্র রেজোনেন্স প্রদর্শন করে রেজোনেন্সের কারণে ফেনলের OH মূলকের অক্সিজেন পরমাণুতে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় রেজোনেন্সের কারণে ফেনলের OH মূলকের অক্সিজেনে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় নো 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 ফেনল স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড অনেক উইক অ্যাসিড তাই বলে খাওয়া যাবে না বুঝছো অনেক উইক অ্যাসিড তাই বলে খাওয়া যাবে না ফেনলটা কী কাজে লাগে জানো মেইনলি ফেনলের কাজ হলো অ্যান্টিসেপটিক এই যে ডেটল স্যাভলন যা কিছু হয় কিন্তু সব ফেনল থেকে তৈরি হয় আমি তোমাদের মনে একটা লিখে দিয়েছিলাম মনে আছে ডেটলের সংকেত অ্যারোমেটিক যৌগের নামকরণের জায়গায় ডেটলের সংকেত লিখে দিয়েছিলাম মনে পড়ে তোমাদের 4-chloro-3,5-ডাইমিথাইল ফেনল ওইটাই ফেনল একটা উইক অ্যাসিড হলো এটা খাওয়া যাবে না ওকে কী লিখছিলাম আমরা ফেনলে বেনজিন চক্র রেজোনেন্স প্রদর্শন করে রেজোনেন্সের কারণে OH মূলকের অক্সিজেনে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় অক্সিজেনে ধনাত্মক চার্জের সৃষ্টি হয় তখন O বন্ড H বন্ধনের ইলেকট্রন অক্সিজেনের দিকে স্থানান্তরিত হয় তখন O বন্ড H বন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণুর দিকে স্থানান্তরিত হয় O বন্ড H বন্ধনের ইলেকট্রন অক্সিজেন পরমাণুর দিকে স্থানান্তরিত হয়
রেজোনেন্স কি? আবার রেজোনেন্স আমরা বেঞ্জিনের রেজোনেন্স শিখো নাই? মিথাইলমূলক অর্থপ্যারা নির্দেশক, NO2 মূলক মেটা নির্দেশক, এখানে যে 5টা গঠন দেখিয়েছিলাম, তুমি ছিলে না ওই ক্লাসে? থাকার তো কথা, না থাকলে আজকে দেখে নিও। বলছি কি বলছি, স্থানান্তরিত হয়, ফলে বা তখন ওইস বন্ধনটি ভেঙে সহজে H+ পরিত্যক্ত হয়। তখন ওইস বন্ধনটি ভেঙে সহজে H+ পরিত্যক্ত হয়। ও তুমি পাওনি ওই সময়? আচ্ছা ঠিক আছে, এখন দেখে নিও, ওটা অনেক ইম্পর্টেন্ট জিনিস ছিল। তখন OH বন্ধনটি ভেঙে সহজে H+ পরিত্যক্ত হয়। এই কারণেই ফেনল অম্ল ধর্ম প্রদর্শন করে। এই কারণেই ফেনল অম্ল ধর্ম প্রদর্শন করে। এখন বুঝতে পারছো প্রথম 2টা পয়েন্ট আর শেষের পয়েন্টের মধ্যে ডিফারেন্সটা? শুধু শেষের পয়েন্টটা শেষ হয়নি, কিন্তু এই শেষের পয়েন্টের সাথে ফেনলের রেজোনেন্স কাঠামো দেখাতে হবে। আবার বলছি, এই শেষের পয়েন্টের সাথে ফেনলের রেজোনেন্স কাঠামো দেখাতে হবে। আর যারা রেজোনেন্স কাঠামোটা এর আগে পাওনি, তারা আবারও ভালো করে একটু দেখে নাও, বুঝে নাও রেজোনেন্স কাঠামোটা। আর যারা পেয়েছো তারা রেজোনেন্স কাঠামোটা নিজেরা লিখে দাও। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক প্রশ্ন, বিশেষ করে অ্যারোমেটিকের 4 মার্কের প্রশ্নের উত্তরে রেজোনেন্স স্ট্রাকচারটা দেখাতে হয়। ওকে, লেখা শেষ করে রেজোনেন্স কাঠামোটা দেখাও। আমরা এর আগে কিন্তু তোমাদের দেখাইছি টলুইন, ফেনল, অ্যানিলিন, এই 3টার রেজোনেন্স তোমরা শিখেছো, এটাই আমরা দেখিয়েছিলাম তখন। এখানে হলো OH, এটা OH, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। অক্সিজেনের তড়িৎচলনতা বেশি, অক্সিজেনে হাইড্রোজেন ইলেকট্রনকে টেনে নেয়। তাছাড়া অক্সিজেনে মুক্তজল ইলেকট্রন থাকে, এই মুক্তজল ইলেকট্রন বেঞ্জিন চক্রে দান করে, ওইসমূলক সক্রিয়কারী মূলক। তখন এই কার্বন অক্সিজেন বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এখানে ইলেকট্রন হবে। কারণ অক্সিজেনের মুক্তজল ইলেকট্রন যখন বেঞ্জিন চক্রের দিকে আসে, তখন বেঞ্জিনের কার্বনের সাথে অক্সিজেনের কার্বনের ডাবল বন্ড হয়। তাহলে এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড, পাশাপাশি 2টি ডাবল বন্ড থাকা সম্ভব না। তখন এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ওখানে ইলেকট্রন তৈরি হয়। তাহলে পরের স্টেপটা হবে আমাদের এখানে ডাবল বন্ড OH, এখানে একটা পজিটিভ চার্জ, যে লেখার মধ্যে দিয়েছিলাম একটা পজিটিভ চার্জ সৃষ্টি হয়, এখানে ইলেকট্রন তৈরি হয়। এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড আগে ছিল, বাট ইলেকট্রন বসে থাকে না, ইলেকট্রন এখান থেকে চলে আসবে এইখানে ডাবল বন্ড করার জন্য। এই যে মাঝখানে ইলেকট্রন থেকে শুরু করে আর শেষ করব মাঝখানে, আর তখন এই মাঝখানে ডাবল বন্ডটা ভেঙে এইখানে তৈরি হবে ইলেকট্রন। এরকম 5টা ধাপ, এবং মাঝখানে উভমুখী সাইন, তীরচিহ্ন, উভয় দিকে তীরচিহ্ন দিতে হয়। এগুলো না দিলে রেজোনেন্স হবে না। অনেকের পরীক্ষা খাতায় একদিকে তীরচিহ্ন পাওয়া যায়, তখন ওই একদিকে তীরচিহ্নের জন্য 1 মার্কস কেটে দিয়ে তারপরে মার্কস হিসাব করি বাকি কত দেওয়া যায়, 1 মার্কস আগে রেখে দেই। এখানে OH, এটা প্লাস আছে, এই ফার্স্ট এখানে ডাবল বন্ড হয়েছিল, এই ডাবল বন্ড ভেঙে এখানে ইলেকট্রন তৈরি হয়েছে, এই ডাবল বন্ড আগেই ছিল। ওকে, তখন কী হবে, এই ইলেকট্রনটা এইখানে চলে আসবে ডাবল বন্ড করার জন্য, আর এই ডাবল বন্ডটা ভেঙে এইখানে ইলেকট্রন তৈরি হবে। এটা হলো 3rd স্টেপ। এখন হবে 4th স্টেপ। 4th স্টেপটা কী হবে, এখন এখানে ডাবল বন্ড আছে OH, এখানে পজিটিভ সাইন, এখানে ডাবল বন্ড তৈরি হয়েছে, নতুন ডাবল বন্ড, আর এই ডাবল বন্ডটা ভেঙে এখানে ইলেকট্রন তৈরি হয়েছে। সর্বশেষ এই ইলেকট্রন চলে আসবে এখানে ডাবল বন্ড করার জন্য, তখন এই ডাবল বন্ডটা ভেঙে এইদিকে চলে যাবে। তার লাস্ট স্টেপটা হবে, যদি তোমাদের ডান দিকে জায়গা থাকে ভালো করবা, যদি জায়গা না থাকে তাহলে নিচেও চলে আসতে পারো। আমার এখানে হবে এখানে ফার্স্ট ডাবল বন্ড, এখানে সেকেন্ড ডাবল বন্ড, এখানে 3rd ডাবল বন্ড, আর তখন উপরে অক্সিজেনের পজিটিভ চার্জ থাকবে না। এই হলো ফাইনাল স্টেপ। তাহলে এখানে এটা কোন পজিশন, অর্থ, এটা কোন পজিশন, প্যারা, এটা কোনটা, অর্থ। এই জন্য অর্থ আর প্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করছে। ওটা না, আমাদের মেন কথা হচ্ছে অক্সিজেনের উপরে ধনাত্মক চার্জ হয়েছে, আর এই ধনাত্মক চার্জের কারণে ও বন্ড H বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেন নিজের দিকে টেনে নেয়, আর হাইড্রোজেন পরমাণু উপায় না পেয়ে H+ হিসাবে এখান থেকে বের হয়ে যায়। দ্যাটস ওয়াই ফেনল ইজ অ্যাসিডিক ইন নেচার। আমি পারি নাই।
কে পারো নাই? ও পাই নাই, ইয়েস, এটা আগেই দেখছি, পাইনি। ওকে ছেলেরা, আজকে এই পর্যন্তই। অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল লাস্টেরটা। আমরা ফেনলের আরও কিছু ধর্ম আছে যেগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে করব। তবে একটা কোশ্চেনে হেডলাইন দিয়ে রাখো, আমরা পরে ভুলে যাব, মনে থাকবেন আমার নেক্সট ক্লাস কোথায় শুরু করেছি। ফেনল ও কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য, এটা একটু লিখে রাখো, আমাকে নেক্সট ক্লাসে বলবা স্যার আমাদের এইখান থেকে আজকে শুরু করার কথা। ফেনল ও কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে পার্থক্য। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের দিকে নিজে খেয়াল রাখো, সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, দোয়া করি। আল্লাহ হাফেজ।